সানজিদা খান মনে মনে আওড়ালেন। তুমি যেমন তোমার সাথে ঠিক তেমনই চলতে হয়। ভেবে উনি জুথির দিকে ঘুরে আদেশের সুরে বললেন, তোমাকে যেমন বলবো তুমি সেভাবেই চলবে। কি পারবে তো? কথা বলছো না কেন? হুম। আমি জানি তুমি আমার ছেলের প্রতি দুর্বল, তার থেকেও তোমার প্রতি দুর্বল আমার ছেলেটা। তাই তোমার সাথে কাউকে সহ্য করতে পারে না, একটুকুতেই ওর মাথা গরম হয়ে যায়। এটা তুমি হওয়ার পর দিনেই ওর মাথায় খারাপ করে ফেলেছো। ও তাই আমি চাই তুমি ওর সাথে কথা বলবে না। আ আমার কথা শেষ হয়নি। বলো। তোমার গায়ে হাত তোলা এটা আমি মোটেও পছন্দ করি না। মানছি ওর রাগ বেশি, একটু উন্মাদ টাইপের, তাই বলে ওর প্রতিটা কাজ তুমি মুখ বুজে সহ্য করবে এটা আমি মানব না। ও যতদিন পর্যন্ত তোমার কাছে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত না বলবে তোমার গায়ে আর হাত তুলবে না, ততদিন পর্যন্ত তুমি ওর সাথে কথা বলবে না। এটা আমার আদেশ। উনি যদি রেগে যান? সেটা দেখা যাবে। আমি জানি তুমি ওর সাথে দুদিন ঠিকভাবে কথা না বললে তখন ঠিকই বুঝবে বউয়ের মর্মটা। আমি পারবো আম্মু, উনি বুঝবেন আমার অভিমান। সানজিদা খান ওর এমন কথায় ওকে বুকের মধ্যে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলেন, আমার আম্মু পারবে, ঠিক পারবে। বলে আবারও ওর মাথায় চুমু খেলেন। আম্মু, হুম। আজ তো আপুর বিয়ে, তাই না? বুকের থেকে মুখটা একটু ওনার মুখের দিকে উঁচু করে মানে? জুথি সানজিদা খানের কোলের মধ্যে থেকে উঠে গোল হয়ে বসে বলল। ইভা আপুর। সানজিদা খান এবার বুঝলেন জুথি এখন পর্যন্ত স্মরণে আনতে পারেনি ওর সেন্স একদিন পর নয় বরং 3 দিন পর ফিরেছে। ওনার নিজেরই এবার খারাপ লাগলো, বোনের বিয়ে হয়ে গেল, মেয়েটা একটু আনন্দ করতে পারল না। তাই তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তুমি সেন্স হারিয়েছিলে কবে মনে আছে? 8 তারিখ ছিল ওই দিন। আজ 11 তারিখ। তোমার আপু আজকে জামাই নিয়ে ফের আসবে। কি বলছো? 3 দিন আমার সেন্স ছিল না? হুম। সানজিদা খাদের বলে স্বীকারোক্তি দিতেই সাথে সাথেই ওর মনটা খারাপ হয়ে গেল। ও ভাবতেও পারেনি ওর বোনের বিয়েটাও খেতে পারবে না স্বামী নামক মানুষটার জন্য। এটা ভেবে এবার আরও বেশি অভিমানের পালাটা ভারী হয়ে এলো ওর আদেশের প্রতি। ও মনে মনে ভেবে নিল এই লোকটার সাথে কোনোভাবেই আর কথা বলবে না, বলবেই না। জ্যোতিকে মুখটা বেজার করে চুপ হয়ে যেতে দেখে উনি উঠে দাঁড়িয়ে ওর গালে হাত দিয়ে বললেন, মন খারাপ করো না আম্মু, সব ঠিক হয়ে যাবে। দুধ আর ডিম সিদ্ধ দিয়ে গেলাম, খেয়ে নিও। আম্মু ডিম সিদ্ধ খাবো না, বমি আসবে, ওটা নিয়ে যাও। সানজিদা খান ও আর কথা বাড়ালেন না, ডিমের পিরিচ হাতে নিয়ে দুধটুকু রেখে চলে গেলেন। বিকেলে স্বচ্ছ বাতাস। জুথি নিজের রুমের বারান্দায় বিষণ্ণ মনে নিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন সানজিদা খান চলে যেতেই এক রাজ্যে অভিমান এসে ওর মনে জেঁকে বসেছে। আরিশের রোমেও থাকবে না বলে ততক্ষণে নিজের রুমে চলে আসে। এসে দরজা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে থাকতেই এক সময় শরীর দুর্বলতায় ঘুমিয়ে যায়। জুথি 1 ঘন্টা প্রায় রুমে আসাতে ইভা এসেছিল বোনকে দেখতে, কিন্তু ডাকার পরও সারা শব্দ না পেয়ে ঘুমোচ্ছে ভেবে নিজের রুমে চলে যায়। ইভা যেতেই পরপর ফারিও এসেছিল জুথির কাছে। বিকেল পেরিয়ে যাচ্ছে দেখে সানজিদা খান প্লেটে খাবার বেড়ে ফারিকে ডেকে জুথিকে দিতে বললে ফারি প্লেট হাতে নিয়ে জুথির দরজার কাছে এসে ধাক্কা দিতে নিলে দেখে দরজা ভেতর থেকে খোলাই আছে। ফারি রুমে এসে প্লেটটা রেখে রুমের চারপাশ তাকাতেই দেখে জুথি বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ফারি ওকে দেখে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? জুথি ফারির উপস্থিতি টের পেয়ে আকাশের দিক থেকে চোখ সরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এই তো আছি। তুই জানিস 3 দিন হলো তোর সেন্স ছিল না? আমার শাশুড়ি বলেছে। জানিস এই 3 দিন কি হয়েছে? তুই না বললে কি জানবে? ক্লান্ত চোখে ওর দিকে তাকিয়ে জানলে দেখলে আমার মতো হার্ট ব্লক করবি। বলে ফারি বলতে শুরু করল। ফ্লাশ। সেদিন ডক্টর আহিম চলে যেতে ওনার সাথে সাথে সানজিদা খানও আরিশকে উক্ত কিছু কথা বলে নিজের রুমে চলে যায়। তখন নিজের করা একমাত্র প্রাণপ্রিয় হৃৎপিণ্ডকে এভাবে নির্ধর দেহে পড়ে থাকতে দেখে নিজের হাত থেতলে দেয়।
তারপর আর কি, হাত অতিরিক্ত যন্ত্রণা হওয়ার কারণে সে জায়গায় ড্রেসিং করে মলম লাগিয়ে নিজেই নিজের ব্যান্ডেজ করে নেয়। সময় পার হয়ে ঘন্টা পেরিয়ে এক সুন্দর সকালে সূচনা হয়। খানমহল জুড়ে হয় আনন্দের মেলা। আজ কাঙ্ক্ষিত দিন, ইভার বিয়ে। যদিও এটা ভেবে কষ্ট হচ্ছে, বাড়ির শান্তশিষ্ট ভদ্র মেয়েটা অন্যের বাড়ি চলে যাবে। জামাইয়ের পারমিশন ছাড়া এ বাড়ি আগের মতো আর থাকতে পারবে না। সকাল সূচনা এ বাড়ি বয়ে করতে পারবে না। আসলে মেয়েদের জীবনই এমন। ইভা সেই সকাল থেকেই চোখ মুখ কালো করে বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। আজ এত এত আপন মানুষ, এত এত চেনা মুখ রেখে সব অচেনা ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। তখন তার একমাত্র ভরসা হয়ে উঠবে তার স্বামী। এই স্বামী নামক মানুষটার জন্যই রক্তের মানুষগুলোর থেকে আলাদা হয়ে ওই একটা শব্দ নামক ব্যক্তির জন্য আজীবন তার হাত ধরে চলতে হবে, সুখ দুঃখের সাথী হতে হয়। আসলে কি এবার জীবনটা এমন হবে? ওর স্বামী কি ওকে ভীষণ ভালোবাসবে, সবার থেকে একটু কি স্পেশাল হবে, নাকি পৃথিবীর মানুষদের মতোই স্বামী স্ত্রী নাম মিলন এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? এবার নানান কিছু চিন্তা করার মধ্যে সকালের নাস্তা নিয়ে হাজির হয় দৃষ্টি। ফুফতো বোন দৃষ্টি সাথে ইভার খুবই ভালো সম্পর্ক। ছোট থেকে দুজনের ভীষণ মিল। কারো সামান্য কথাটুকু কারো কাছে শেয়ার করতে না পারলে মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না, ঠিক ফাড়ি আর জুথির মতো। দৃষ্টি আসতেই ইভা হেডবোর্ডের থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে ওকে বসতে বললে দুজনে বেশ অনেকক্ষণ গল্প গুজব করল। সময়টা প্রায় 10টা 23 মিনিট। সবাই পার্লার যাওয়ার জন্য রেডি হয়ে এক জায়গা হতে জুথিকে কোথাও না পেয়ে ফারিস সুচি তানিশা একসাথেই গেল ওর খোঁজ করতে। তবে খোঁজে এসে যে এমন একটা ঘটনা ওদের শুনতে হবে ওরা কল্পনাও করেনি। আরিশের পুরো রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। তার একমাত্র কারণ আরিশ নিজেই। যখন ফারিরা আরিশের রুমে এসে জুথির এমন অবস্থা দেখে সবাই অবিশ্বাস্য কণ্ঠে একটু জোরেই চেঁচিয়ে বলে ওঠে, আরে ওর মুখে মাস্ক কেন? কি হয়েছে ওর? ওদের এমন বাস খাই চেঁচানো কথায় আরিশ শুধু অপরাধী কণ্ঠে একটা কথাই বলেছিল, বেল্ট দিয়ে মেরে জোর করে বাসর করে অজ্ঞান করে রেখেছি। ব্যাস। আরিশের এতটুকু কথাই ওদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মনে হলো। সবাই নিশ্চুপ, শুধু সবার মাথায় একটা কথাই ঘুরছে, যে আরিশ এই একটা মেয়ের জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে পারে, সে নিজে এভাবে মেরে অজ্ঞান করে রাখলো, এটাও চোখে দেখতে হবে। পরক্ষণেই আবার তারা ভাবলো, আরিশ যে মানুষ তার দ্বারা সবই সম্ভব। পুরো রুমের নীরবতা ভাঙন করে ফারি বলল, ভাই কি করেছিল ও, যার জন্য এভাবে আঘাত করলে? ও কেন চিলেকোঠার ঘরে রাদিফকে জড়িয়েছিল? ও জানে না ওর শরীরের একটা পশম পর্যন্ত আমি ব্যতীত অন্য কেউ স্পর্শ করুক, সেটা আমার পছন্দ না। মেঝের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলল। আরিশের এমন কথায় তৎক্ষণে সুচি মুখে রাগী আভা ফুটিয়ে একটু জোরেই বলল, তুই কি মানুষ ব্রো? মেয়েটা তোর জন্য এত কিছু করলো, সেখানে তুই? মানে এরপরও তোরা বলবি আরো বড় সারপ্রাইজ ছিল? হ্যাঁ হ্যাঁ, তোর জন্যই ছিল। কদিন ধরেই তো দেখছিলাম তোর পিছে পিছে সারপ্রাইজ দেবে বলে ঘুরঘুর করছিল। কালকে মেহেদি আর্টিস্ট সবার হাতে মেহেদি দিয়ে দিলেও জুথির হাতে দিতে পারেনি, কারণ সে তোর নাম নিজের হাতে যত্ন সহকারে লিখবে বলে 2 হাত রাঙিয়েছিল। কাল সারা সন্ধে বসে আমরা এত প্ল্যান করে মেহেদি অনুষ্ঠান রেখে তোর জন্য রুমটা সাজালাম যেন তোর পছন্দ হয়, তোদের এই মুহূর্তটা তোরা স্মৃতি হিসেবে রাখতে পারিস। সেখানে তুই কি করলি ব্রো? আরিশ এক দৃষ্টিতে নিচের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। সুচির এতগুলো কথায় মাথাটা তুলে জুথির বিছানায় পড়ে থাকা হাত দুটো উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে দেখল জুথির হাত দুটো মেহেদি রঙে চমৎকার ডিজাইনের রঙিন হয়ে আছে। দু হাতের তালুর মাঝ বরাবর একই লেখা গোল আবৃত বৃত্তের মধ্যে হলুদ ফর্সা হাতে লেখাটা যেন চকচক করে বোঝা যাচ্ছে। আরিশ এটা দেখে ওর চোখ দুটো বন্ধ করে নিল। সাথে সাথেই গড়িয়ে পড়ল 2 ফোঁটা চোখের পানি। আরিশ কোনো রকম মাথা ঠান্ডা রেখে বলল, তোরা আমার রুম থেকে এক্ষুনি যা। কিন্তু আমাদের কথা তো এখানে শেষ। তখন তোরা কোথায় ছিলি যখন আমি আমার মৌকে ভুল বুঝে ওর সাথে চিৎকার চেঁচামেচি করছিলাম, ওকে ব্যথা দিয়েছিলাম? শেষ কথাগুলো একটু চেঁচিয়ে বলতেই ওরা দেখলো আরিশ অনবরত কান্না করছে। ওরা বুঝলো এই টাইপের মানুষগুলো এমনই হয়, দোষ করলে ভেতরে অনুতপ্ত ঠিকই হয়, তবে তা স্বীকার করতে রাজি নয়।
এ যেমন আরিশ না বুঝে কারো কোনো কথা না শুনে আঘাত করলো, এখন দোষগুলো ওদের মাথায় দেওয়ার জন্য ওরা কেন আসলো না বলে আক্ষেপ করলো। ওরা আরিশের রাগ দেখে তপ্ত শ্বাস ফেলে এ রুমে আর দাঁড়ানোর সাহস পেল না। নিজ দায়িত্বে যেমন এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ওরা নিচে এসে সাজার আর ইচ্ছে দেখালো না, সিম্পলভাবে জামা কাপড়গুলো পরে নিল। ওরা সাজতে যাবে না বলতেই ইভাকে দৃষ্টি মাইশা মনির সাথে পার্লারে পাঠিয়ে দিল। যদিও রোদকে ইভার সাথে পার্লারে যেতে বলেছিলেন মেহজাবিন খান, আজ রোদ আর রাদিফের বিয়েটাও ওনারা একসাথে দিয়ে রাখবেন বলে। তবে রোদ ওদের সাথে যায়নি। গিয়ে কি করবে, কার জন্য বউ সাজবে? রাদীপ, সে তো জ্যোতিকে ভালোবাসে। আর রোদের বিষয়, তাহলেও ওর মা বাবার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্যই বিয়েতে হ্যাঁ বলা। তাছাড়া সে একটা মেয়ে, তার কতটুকুই বা ক্ষমতা যে সে বিয়ে করবে না বলে বেঁকে বসবে। যেখানে রাতের ছেলে হয়ে মা বাবার মুখের উপর কিছু বলতে পারল না, বিয়ে আটকাতে পারল না, সেখানে সে বিষয়টা হাস্যকর হয়ে যেত না? তবে সে জেনে শুনে এক বিষাক্ত জীবনে পা রাখতে যাচ্ছে। বিষয়টা তার মাথায় চওড়া হয়ে দাঁড়াচ্ছে বারংবার, কারণ সেও জানে ভালোবাসা না পাওয়ার বেদনা। তবে পার্থক্য হচ্ছে সে পেরেছে আরিশকে ভুলতে, কারণ সেটা তার মোহ ছিল, সুপ্ত একটা বাসনা ছিল মাত্র। কিন্তু রাদিফের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টা। আদৌ কি তাদের সংসার হবে, নাকি নামেই মাত্র তারা বিয়ে করছে? তখন ফারিরা চলে যেতে আনিসের ফোন আসতেই আনিস সেদিকে খেয়াল দিল না। ও তখনও দু হাতে মাথা চেপে ধরে নিজেকে শান্ত করতে ব্যস্ত। তার বউ, তার কলিজা পাখি, তার জন্য শুধু এই বাক্যটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আনিসের ফোনে তখনও একইভাবে সমান তালে ফোন বেজে যাচ্ছে। বারবার এভাবে ফোন আসাতে আরিশ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে কিছু শোনাতে যাবে, তার আগেই ওপাশ থেকে বলে উঠল, জি আসছি। বলে ফোনটা কেটে আরিশ উঠে দাঁড়িয়ে একবার জ্যোতির দিকে তাকিয়ে সেভাবে চোখ দুটো মুছে হেঁটে বেরিয়ে গেল। সময়টা দুপুর 2টো। ছেলে বাড়ির লোকেরা আসতে এখনও দেরি হবে, এমনটা তারা জানিয়েছেন কিছুক্ষণ আগেই। ওনারা যে যার ব্যস্ততায় কাজ করায় হঠাৎ থমকে যায় আরিশের আগমনে। ওনাদের মনে হলো ওনারা জেগে জেগে স্বপ্ন দেখছেন, কারণ ওনাদের সামনে দাঁড়িয়ে আছে ওনাদের 4 বছর আগে হারিয়ে যাওয়া সে ছোট্ট ভাই ইউনুস খান, যাকে ওনারা নিখোঁজ হওয়ার পর তন্ন তন্ন করে পুরো শহর খুঁজেছেন, কিন্তু পাননি। আজ এত বছর পর ওনাকে এমনভাবে দেখে আবেগ প্রফুল্ল হয়ে 3 ভাই একসাথে ছুটে এসে ওনাদের বুকে জড়িয়ে নিলেন প্রিয় ছোট ভাইকে। অতঃপর ওনারা একসাথেই বলে উঠলেন, ভাই আমার, তুই বেঁচে আছিস? এত বছর কোথায় ছিলি? কোথায় না খুঁজেছি তোকে। বড় ভাইদের এমন আবেগ প্রফুল্লতা পাশাপাশি উত্তেজিত হতে দেখে ইউনুস খান আস্তে ধীরে বললেন। আয়না ঘরে ছিলাম। মানে? ইউনুস খানের কথায় সাফওয়ান খান বিস্ফোরিত কণ্ঠে বললেন, কি বলছিস ছোট ভাই? হুম, বড় ভাই, আমি দেশের মানুষের জন্য কাজ করতে গিয়েছিলাম। দেশের বিরুদ্ধে কিংবা দেশের মানুষের বিরুদ্ধে অবৈধ কাজ করতে নয়। আর সেজন্যই আমাকে সরকার আয়না করে বন্দি করে রেখেছিল। কেন জানো? এই আয়নাঘর সম্বন্ধে আমি জেনে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে সতর্ক করা হয়েছিল এ বিষয়ে যেন আমি কাউকে না জানাই, মুখ না খুলি। কিন্তু ভাই, আমি এটা মানতে পারছিলাম না। এর বিরুদ্ধে দাঁড়াতে আমাকে 4 বছর আগে আয়নাঘরে বন্দি করা হয়, যেন আমি বাহিরের আলোটুকু পর্যন্ত দেখতে না পারি। একসাথে কতটুকু বলে উনি নিঃশ্বাস ছাড়লেন। কি বলছিস ভাই? সেখান থেকে বের হলে কিভাবে? সরকার পদত্যাগ হওয়ার কারণে সেখানে খবর প্রায় ছড়িয়ে পড়ে। তখন আমার অবস্থা ছিল বেদারুণ, বাঁচার কোনো রাস্তা ছিল না। আমি ভেবেই নিয়েছিলাম হয়তো আমার এখন এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, আমি মরে যাব। কিন্তু না, আল্লাহ তোমার ছেলেকে ফেরেশতা স্বরূপ আমার সাথে যোগাযোগকে পাইয়ে দেন। আর আমার খবর পাওয়ার সাথে সাথে আরিশ আমাকে ইমিডিয়েটলি সুইজারল্যান্ড নিয়ে সুচিকিৎসা দেয়, যার দরুন এখন আমি তোমাদের সামনে। ওনার কথা শেষ হতে সাফওয়ান খান ছোট ছোট চোখ করে ছেলের পানে চাইলেন। আজ ওনার সত্যি মনে হচ্ছে আরিশ নামক ছেলেটা আজ ওনার গর্ব হচ্ছে। ছেলের প্রতিটা পদক্ষেপ ঠিক। এসব ভেবে উনি আরিশের কাছে এগিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে পিঠের উপর চাপড় মেরে বললেন, তুমি ছোট ভাইয়ের খবর পেয়েছো, ওর চিকিৎসা করার জন্য সুইজারল্যান্ড পাঠিয়েছো, আমাদের বললে না কেন? বলার প্রয়োজন বোধ করিনি।
আরিশের এমন কণ্ঠে সাফওয়ান খান কিছু জিজ্ঞেস করার মতো বলার থাকলেও বললেন না। তার ভাইয়ের খবর কবে পেয়েছে, ভাইয়ের অবস্থা কী ছিল, এসব জিজ্ঞেস করার থাকলে উনি করলেন না। কারণ আরিশের থেকে যে ওনারা উত্তর পাবেন না এটা ওনারা সবাই জানেন। তাই কথা না বাড়িয়ে সবাই আরিশের সাথে এসে ওকে জড়িয়ে কৃতজ্ঞতা জানালো। পরিশেষে সবাই একটা কথা ধিক্কার দিয়ে জানালো, তুমি যে বংশের বড় ছেলে, আজ তা আবার প্রমাণ করলে। ইউনুস খান ওনার পরিস্থিতি ছিল সবার কাছে কাল্পনিক স্বপ্নের মতো। ইভা সে বাবার ফিরে আসার কথা শুনে বউ রুমে আর বসে থাকতে পারেনি। ছুটে এসে বাবার কাছে তাকে জড়িয়ে হাউমাউ করে কান্না করেছিল সেদিন। চোখ থেকে টপ টপ করে পানি বেরিয়েছিল মোমেনা খানের। বাবার উপস্থিতিতে ইভার ধুমধামভাবে বিয়েটা সম্পূর্ণ করে মেয়েকে বিদায় করেছিলেন। তার ইচ্ছে ছিল তার মেয়েদের বিয়ে দেখার। তাই তো একটু সুস্থ মনে হতেই আজ ইভার বিয়ে শুনে একদিন আগেই ফ্লাইটে উঠেছিলেন। ওনার সাথে দেখা হতেই ওনার উপস্থিতিতে খানবাড়ি যেন আনন্দের মেলা ক্ষণে ক্ষণে ভেসে উঠছিল। এবার পাশাপাশি ৩ কবুল বলে আইনি পেপারে সাইন করে সবার উপস্থিতিতে বিয়ে হয়েছে রাদিফ রোদের। এবার বিয়েতে অনেক মানুষ উপস্থিত থাকায় রাদিফের বিয়েতেও সবাই সেভাবেই দিল। এবারের ছেলের বিয়ে মেয়েটা সম্পূর্ণভাবে ঠিক করে রাদিফের জন্য ওর রুমে বাসর ঘর সাজানো হলো। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে যখন হয়েছে দুজনের সংসার করতে হবে, সেটা তারা যেভাবে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে সেভাবেই ভালো। মোমবাতির স্নিগ্ধ আলোয় গোলাপ ফুল, রজনীগন্ধা ফুলের গন্ধে রাদিফের রুম জুড়ে মোমো করছে। তার ঠিক মধ্যখানে রোদ ঘাপটি মেরে গুজু হয়ে ঘুমিয়ে আছে। চারদিকে মোমের আলোয় আলোকিত। মোমের হলুদ আলোয় রাদিফের সাজানো ফুলে রুম যেন ঝলঝল করছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক কেশবতী কেশ ছড়িয়ে সিল্কের গাঢ় লাল খয়েরি শাড়ি এলোমেলো হয়ে ছড়িয়ে, যার জন্য রোদের শাড়ি কিছুটা হাঁটু পর্যন্ত উঠে এসেছে। একদম ফর্সা সরল হলুদ আলোয় রোদকে যেন রাদিফের রুমে সাজিয়ে রাখা এক আকর্ষণীয় শোপিস লাগছে। এই অবস্থায় ওকে যদি একবার কেউ দেখতো তাহলে একটু হলেও তার ওকে ছুঁয়ে দিতে মন চাইতো। খানবাড়ির মেয়েদের যদি সৌন্দর্যতার অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে কোনো সংকোচ কিংবা প্রশ্ন ছাড়াই নিঃসন্দেহে রোদকে দেওয়া হতো। কিন্তু আফসোস, খানবাড়ির কোনো ছেলের চোখ এই ফুলের দিকে পড়েনি। যদি পড়তো তাহলে তারা ক্ষণে ক্ষণে রোদের সৌন্দর্যের প্রশংসা করত, বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইতো। তার লোভ লাবণ্য। বিপরীত দিকে যদি বাদরামি, চঞ্চলতা, ফাজলামি, বলদামি, ঘাড়তেরামি করার অ্যাওয়ার্ড দিত তাহলে নিঃসন্দেহে সেটা জুথি পেত। আর সেই বলদ মেয়েটার প্রেমে পড়েছিল 2 পুরুষ, যার জন্য একজন দহনে পড়লেও বাধা ডিঙিয়ে জয় করতে পারেনি। সে হচ্ছে নায়ক, যে ভালোবেসেছে, তার মন তাকেই চেয়েছে, সে না পাওয়ার পর্যায়ে গিয়েও তাকে ছিনিয়ে নিয়েছে। সে হচ্ছে ভিলেন। হেরে যাওয়া, না পাওয়া শব্দ দুটো খুবই সহজ মনে হয়, কিন্তু এর ভয়াবহতা মারাত্মক। যে এর কবলে একবার পড়েছে তার কদমে কদমে এর মর্মার্থ বুঝিয়েছে। প্রেমের দহন খুবই ভয়ানক জিনিস। তা না পাওয়ার যন্ত্রণা হৃদয়ে জ্বালিয়ে ছাই করে দেয়, হৃদয়টা কুড়ে কুড়ে খায়। আর ঠিক সেই মুহূর্ত যদি তাকে বিপরীত একজনের সাথে বেঁধে দেওয়া হয়, তখন মনে হয় সেই মানুষটাকে কষ্ট দিয়ে তিলে তিলে ধ্বংস করি। কেন সে জেনে শুনে আমার জীবনে এলো? রাদীপ যে কোনোদিন স্মোকিং করেনি, সে আজ খানমহলের পেছনের বাগানটায় বসে সিগারেট খাচ্ছে। তার মন আজ কিছুতেই রোমের দিকে যেতে চাচ্ছে না। তার মন বারবার চিৎকার করে বলতে চাইছে, হে নিষ্ঠুর পৃথিবী, কেন আমি তাকে পেলাম না? কি অন্যায় করেছিলাম আমি, যার জন্য এত নিষ্ঠুর যন্ত্রণা দিলে আমায়? এইসব ভেবে রাদীপ একদিকে সমান্তরে স্মোকিং করছে তো চোখ থেকে টপ টপ করে পানি ফেলছে। আর তার পাশেই রাদীপের ফোনটাতে তখন থেকে বেজে চলছে, ইয়ে জেস হে তো ক্যা। গানটা সম্পূর্ণ শেষ হয়ে একা একাই আরেকটা গান বাজতে শুরু করলো, আর আদিকে হতি হিয়ে। গানগুলো চলা মুহূর্তেই রাদীপের একাধারে এসব চিন্তায় মগ্ন থাকায় লিমা খান ওকে খানমহলে না পেয়ে বাগানের পেছনে বসার জায়গায় এসে দেখে তার ধারণেই ঠিক, তার ছেলে এখানেই একা একা বসে আছে। এটা দেখে লিমা খান রাদীপের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, রাদীপ। রাদীপ হঠাৎ মায়ের কণ্ঠ পেয়ে হাতের সিগারেটটা নিচে ফেলে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার ভান করে মায়ের দিকে ঘুরে বলল, আরে আম্মু, তুমি? হ্যাঁ, আমি রাত কটা বাজে দেখেছ তুমি? 9টা পেরিয়ে 10টার ঘরে যাবে। তো তুমি
এখনো এখানে বসে আছো কেন? দেখো রাদীপ, পাস্ট যেটা ফেলে এসেছো সেটাকে উড়িয়ে দাও। প্রেজেন্ট যেটা চলছে সেদিকে ফোকাস করো। মনে রেখো রোদ তোমার বিয়ে করা স্ত্রী, আর ওর প্রাপ্ত মর্যাদার স্বামীর অধিকার, ভালোবাসা, কোনো কিছু থেকে তুমি ওকে বঞ্চিত করবে না। ওকে সম্পূর্ণটা পাই পাই করে দেবে। ওর যেন কোনো দিন মনে না হয় ওর স্বামীর দিক থেকে ও অবহেলিত হয়েছে। আর যে কথাটা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমার বছরের মাথায় নাতি নাতনি চাই। আশা করি তোমাকে